অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস বলেছেন, সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। সকালে রাজধানী খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য, সংস্কার ও নির্বাচনকে সামনে রেখে দুদিনব্যাপী জাতীয় সংলাপে ভিডিও বার্তায় তিনি কথা বলেন। সকালে 2 দিনব্যাপী এই সংলাপ শুরু হয়। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কারের কাজটা নাগরিকদের জন্য সহজ করতে আমরা 15টি সংস্কার কমিশন গঠন করে দিয়েছিলাম। তাদের প্রতিবেদন আমরা জানুয়ারি মাসে পেয়ে যাব। প্রত্যেক সংস্কার কমিশনের দায়িত্ব হলো প্রধান বিকল্পগুলো চিহ্নিত করে তার মধ্য থেকে একটি বিকল্পকে জাতির জন্য সুপারিশ করা। যার যার ক্ষেত্রে সংস্কারের মাধ্যমে ভবিষ্যৎ কিভাবে রচিত হবে তা বিভিন্ন পক্ষের মতামত নিয়ে সুপারিশমালা তৈরি করে দেয়া, নাগরিকদের পক্ষে মতামত স্থির করা সহজ করে দেয়া। বাংলাদেশ, আপনারা এই সংলাপে 3টি বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন: ঐক্য, সংস্কার ও নির্বাচন। সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন। আমরা দ্রুত একটা ঐকমত্য প্রতিষ্ঠিত করে সংস্কারের কাজগুলো করে ফেলতে চাই। নির্বাচনের পথে যেন এগিয়ে যেতে পারি, সেই ব্যবস্থা করতে চাই। মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার কেন্দ্র করে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের 8 নং ওয়ার্ডের সদস্য আক্তার শিকদার এবং তার ছেলে মারুফ শিকদার সহ 3 জন নিহত হয়েছেন। সকালে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রায় প্রচুর ককটেল বিস্ফোরণ হয়। জানা যায়, সকালে আধিপত্য বিস্তার নিয়ে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আতাউর রহমান ওরফে আক্তার শিকদার নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এতে উভয় পক্ষের 10 থেকে 15 জন আহত হয়েছেন। এর মধ্যে মারুফ শিকদারের অবস্থা ছিল গুরুতর। দ্রুত তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা। এ বিষয়ে মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা রয়েছে। পাবনার সাথিয়ায় সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন। আজ ভোর 5টার দিকে সাথিয়া মাধবপুর সড়কের রাঙ্গামাটিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে খোকন হোসেন, সন্দ গ্রামের নাজিমুদ্দিনের ছেলে ধনী প্রমাণিক, একই গ্রামের সাইদ হোসেনের ছেলে রাসেল হোসেন। আব্দুল লতিফ বলেন, ভোরে দিনমজুররা পেঁয়াজ লাগানোর জন্য নসিমঞ্জুকে অন্য এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সড়কের পাশে দাঁড়িয়ে যাত্রীরা গাড়িতে ওঠার সময় পাবনা থেকে সাথিয়াগামী মালবাহী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে 3 জন মারা যায় এবং 5 জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত 3 জনের মরদেহ উদ্ধার করে। আহতদের সাথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক হেলপার পালিয়ে গেছে। কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মোংলা বন্দরে বৃহস্পতিবার মধ্যরাত 12:01 থেকে লাগাতার এই কর্মবিরতি পালন করছে তারা। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জানা গেছে, চাঁদপুরে পণ্য বোঝাই কার্গো জাহাজে একই সঙ্গে 7 শ্রমিককে হত্যা করা হয়েছে। সেই মামলায় একজন গ্রেফতার হলেও বাকিরা গ্রেফতার হয়নি। তাতে গ্রেফতার নিহত শ্রমিকের প্রতি পরিবারের 20 লাখ টাকা করে ক্ষতিপূরণ, নৌপথে ডাকাতি এবং চাঁদাবাজি বন্ধ সহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার দিবাগত রাত 12:01 থেকে নৌযান শ্রমিকরা লাগাতার কর্মবিরতি শুরু করেন। নৌযান শ্রমিকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবে বলেও জানান ফেডারেশনের নেতারা। তবে যাত্রীবাহী নৌযান কর্মবিরতির আওতাভুক্ত থাকবে। প্রবালদ্বীপ সেন্ট মার্টিন থেকে ফেরার পথে মাঝপথে বিকল হয়ে গেছে পর্যটকবাহী জাহাজ এমভি গ্রিন লাইন। আটকে যাওয়া জাহাজের ক্রু সহ 71 জন যাত্রীকে উদ্ধারের কাজ শুরু হয়েছে। বিজিবি, কোস্টগার্ড বৃহস্পতিবার সন্ধ্যে 7টার দিকে সেন্ট মার্টিন থেকে
কক্সবাজার ফেরার পথে বঙ্গোপসাগরের টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া অংশে বিকল হয়ে যায় জাহাজটি। তবে এর পরপরই জাহাজটি তীরে নোঙর করতে সক্ষম হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। তিনি বলেন, আটকা পড়া ক্রু সহ ৭১ জনকে উদ্ধারে বিজিবি কোস্টগার্ড কাজ করছে। গত রাত ১১টা পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, আটকা পড়া পর্যটকদের উদ্ধারে কক্সবাজারে ফেরাতে প্রশাসনের পক্ষ থেকে বাস পাঠানো হয়েছে। এই বিষয়ে সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, পর্যটকদের অসুবিধা না হওয়ার জন্য জাহাজ কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিয়েছে। উদ্বোধনের ১ বছর পরেও চালু করা হয়নি জেলা মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। কোনো কাজই শেষ করে ইসলামিক ফাউন্ডেশনকে বুঝিয়ে দেওয়া হয়নি বিদ্যুৎ সংযোগও। গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান, বিদ্যুৎ বিভাগের সাথে যোগাযোগ করা হয়েছে, সংযোগ পেলেই মসজিদটি আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আফম কাউসার ইমরানের তথ্য ও চিত্রে জুবাইর রহমানের রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ায় ২০২১ সালের ২০ সেপ্টেম্বর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়। ২০২৩ সালের ৩০ অক্টোবর সারা দেশে একযোগে ৫০টি মসজিদ উদ্বোধন করা হয়। এর প্রায় ১ বছর অতিবাহিত হলেও নামাজ সহ অন্যান্য কার্যক্রম শুরু হয়নি। ইসলামিক ফাউন্ডেশন বলছে, বিদ্যুৎ সংযোগ এখনও বাকি থাকায় গণপূর্ত অধিদপ্তর তাদেরকে মসজিদ এখনও বুঝিয়ে দেয়নি। দীর্ঘদিন অযত্নে অবহেলায় পড়ে থাকায় মসজিদের অনেক জিনিসপত্রই নষ্ট হওয়ার উপক্রম। ১ বছর যাবত আমরা এখানে নামাজ পড়তে পারি না। আমরা অতি দ্রুত আমরা চাই এই মসজিদে নামাজের ব্যবস্থা করা হোক এবং মুসল্লিরা যেন এখানে নামাজ পড়তে পারে। আমরা চাচ্ছি দ্রুত নামাজের ব্যবস্থা করা হোক, সেন্টারটি রক্ষণাবেক্ষণের জন্য সরকারিভাবে দায়িত্ব প্রদান করা হোক। মডেল মসজিদটি নামাজের জন্য দ্রুত উন্মুক্ত করার দাবি জানিয়েছেন মুসল্লিরা। পুরাতন মসজিদরা ভাঙার পরে নতুন মসজিদ হয়েছে আজকে 18 মাস, এখন পর্যন্ত কোনো আজান বা নামাজ কিচ্ছু চালু হয় নাই। আজান হয় না, নামাজ পড়ার কোনো সুব্যবস্থা নাই। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এই নির্বাহী প্রকৌশলী জানান, পিডব্লিউডি ও ইসলামিক ফাউন্ডেশনের চাহিদা অনুযায়ী লোড অনুমোদন করা হয়েছে। মিটারিং ইউনিটের অনুমোদন পেলে সংযোগ দেওয়া হবে। পিডব্লিউডি এবং ইসলামিক ফাউন্ডেশনের অথরিটির চাহিদা মোতাবেক আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা লোড অনুমোদন করি। এখন মিটারিং ইউনিট, আমাদের সিটিপিটি সহ মিটারিং ইউনিট, যেটা মিটারিং ইউনিটের অনুমোদন পেলে টাকা থেকে এক্ষেত্রে এটা লাগাই দিব। গণপূর্ত অধিদপ্তরের এই নির্বাহী প্রকৌশলী জানান, মডেল মসজিদের সম্পূর্ণ কাজ সমাপ্ত হয়েছে, কিন্তু সংযোগ পেলেই মসজিদটি ব্যবহারের উপযোগী হবে। বর্তমানে মসজিদ সবগুলো আজই সম্পন্ন হয়েছে, আশা করছি ওই বিদ্যুৎ সংযোগ পরে আমরা মসজিদ ব্যবহার করতে পারবো। ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক জানান, দ্রুতই মসজিদটি আনুষ্ঠানিকভাবে চালু হবে। আমরা আশা করছি যে গণপূর্ত বিভাগ খুব শীঘ্রই আমাদেরকে মডেল মসজিদটি হ্যান্ডওভার করে দিবে। অচিরেই জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি নামাজের জন্য দ্রুত উন্মুক্ত করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা মুসল্লিদের। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। পিরোজপুরে মডেল মসজিদ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নিম্নমানের নির্মাণ সামগ্রী, পাইল ট্রাইবে লুকোচুরি আর প্রকল্প পরিদর্শনে ঠিকাদার এবং ইঞ্জিনিয়ার অনুপস্থিত থাকায় কাজ বন্ধ করেছে স্থানীয়রা। এ নিয়ে চলছে নানা গুঞ্জন। পিরোজপুর প্রতিনিধিকে সাথে নিয়ে পারভেজ রাসেলের রিপোর্টে দেখুন বিস্তারিত। চলতি বছরের অক্টোবরে পিরোজপুর সদর ও কাউখালী উপজেলায় ধর্ম ও সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে 2টি মডেল মসজিদ নির্মাণ কাজ শুরু হয়। গণপূর্ত বিভাগের অধীনে প্রথমে 3টি ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথ চুক্তি সম্পাদনায় 30 কোটি 15,36,000 টাকায় নির্মাণ কাজ শুরু করে। লিড পার্টনার সহ 2 ঠিকাদারকে অবৈধভাবে বাদ দিয়ে পিরোজপুরের সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান আত্মগোপনে থেকেই চালাচ্ছেন মসজিদ নির্মাণ কাজ। আমাদের কন্ট্রাক্টর আর ইঞ্জিনিয়ার এক লগেই গেছে, সব তো সেই দেখে আমার যারা করতে বলে আমি ওইটাই করি। ধর্মীয় প্রতিষ্ঠানেও তারা সেই দুর্বৃত্তায়ন করার জন্য সেই মূল মালিকরে অন্তরালে রেখে তারা এই কাজ করতে আসছে। ঠিকাদারের অনুপস্থিতি আর পিডব্লিউডি এর কর্মকর্তাদের দুর্বল তদারকিতে নিম্নমানের নির্মাণ সামগ্রী, বরাদ্দের কম পাইল স্থাপন, পরিমাপবিহীন ঢালাই ও ডিজাইন নকশার সাইনবোর্ডবিহীন লোকচক্ষুর আড়ালেই চলছে নির্মাণ কাজ। পাইলিং তারা যেভাবে দেওয়ার কথা সেভাবে দিচ্ছে না, কাজ সুপারভিশন করছে না অফিস। স্বচ্ছ সুন্দরভাবে একটা মডেল মসজিদ এটা কাজ হোক, এটাই হলো পিরোজপুরবাসীর দাবি। এ সংবাদ জানাজানি হলে ক্ষিপ্ত হয়ে কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা। প্রকৃত ঠিকাদার দিয়ে সঠিক বরাদ্দ অনুযায়ী কাজ করার দাবি তাদের। এই কাজটি থার্ড পার্টি
মাধ্যমে নিম্নমানের ম্যাটেরিয়াল দিয়ে কাজ হচ্ছে। এই দুর্নীতিবাজ দিয়ে আর যাই হোক এরকম একটি আধুনিক মডেল মসজিদ প্রস্তুত করা কোনো ক্রমেই সম্ভব নয়। পাইল নির্মাণে অনিয়ম মানতে নারাজ পিডব্লিউডি প্রকৌশলী। এখানে কোনো ধরনের আপনাদের যারা যদি কেউ অভিযোগ দিয়ে থাকে যে পাইল এখনো, এটার কোনো সুযোগ নাই। মসজিদ নির্মাণ কাজের অনিয়ম মেনে নিবে না দাবি বঞ্চিত ঠিকাদারের। সংশ্লিষ্টকে জিজ্ঞেস করার পর উনি বলেছেন কাজ পাইল বানানো হয়ে গেছে, কিন্তু এই দায়িত্ব কে নেবে? আমরা এই দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করছি। কাজে অনিয়ম তদন্ত করে বিভাগীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছে গণপূর্ত বিভাগ। আমি বিষয়টা তদন্ত করে দেখব, তদন্ত করে দেখে যদি কোনো অনিয়ম হয় আমরা আমাদের বিভাগীয় ব্যবস্থা নেব। যদি সাইনবোর্ড আমার অফিসার না লাগায় আমরা সেটা ইনশিওর করব। ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ সহ সরকারের প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ডগুলো হোক স্বচ্ছ, টেকসই এবং জবাবদিহিতামূলক, এমনটাই প্রত্যাশা প্রতিটি ধর্মাবলম্বীদের। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। নেত্রকোনা কাস্টমসের নিলাম করা ৯,৭০০ কেজি সুপারি জব্দের অভিযোগ উঠেছে বিজিবির ৩১ নম্বর ব্যাটালিয়নের বিরুদ্ধে। ব্যবসায়ীরা নির্দিষ্ট কোনো সময় ছাড়াও যে কোনো সময় নিলাম থেকে কেনা সুপারি বিক্রি করতে পারেন বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। কাস্টম চাইলে এসব মালামাল ফেরত দেওয়া যেতে পারে জানিয়েছে বিজিবি। নেত্রকোনা প্রতিনিধি আনিসুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। নেত্রকোনার দুর্গাপুর কলমাকান্দার লিঙ্গুরা সীমান্তের কাছ থেকে 18 ডিসেম্বর কাস্টমসের নিলাম করা 194 বস্তায় 9,700 কেজি সুপারি অবৈধভাবে আটক করার অভিযোগ উঠেছে বিজিবির 31 নম্বর ব্যাটালিয়নের বিরুদ্ধে। সুপারি ফেরত চাইলে তা চোরাচালানের পণ্য বলে দাবি করে বিজিবি। 2 দিন পর 7,680 কেজি সুপারি অবৈধ মালিকবিহীনভাবে জব্দ করা হয়েছে এমন সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়। সরেজমিন অনুসন্ধানে 18 ডিসেম্বর সিসি ক্যামেরার ফুটেজে সুপারির ট্রাক বিজিবিকে জব্দ করতে দেখা যায়। এমন ঘটনায় বিপুল পরিমাণ ক্ষতির মুখোমুখি হয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। ঘটনার সুষ্ঠু তদন্ত ও অবৈধভাবে জব্দকৃত সুপারি ব্যবসায়ীদের ফেরত দেওয়ার দাবি জানান তারা। বিজিবি এসে বলতেছে যে প্রোডাক্ট কোথায় যাবে, আমরা বলছি দেশি প্রোডাক্ট, দেশি সুপারি, এটা সুনাম করে যাবে, কিন্তু তারা হলো এরা বলে যে এটা নেওয়া যাবে না, আমাদেরকে ভয়ভীতি দেখায়া তারা ওই গাড়ি সুপারি গাড়ি সহ নিয়ে বিজিবি ক্যাম্পেনে রুটে ঘাটে মনে হলেন যে আজকে অবৈধ মাল হইতো, তাইলে একটা কথা আছেন, বৈধ মাল ওনারা যদি এভাবে অত্যাচার করে তাহলে তো মানুষ কিভাবে চলাবে? বাংলাদেশি মেন রুট, এখানে গ্রামবাসী সকলেই আর শত শত মানুষ ছিল, সাক্ষী আছে যে মালটা যে আমরা মেন রুট থেকে লুট করার সময় তারা করছে, ধরে নিয়ে গেছে। আপনাদের কাছে প্রত্যাশা এটাই, আমাদের বাংলাদেশের নাগরিক হয়ে যদি বাংলাদেশে আমরা বিজনেস করে না খাইতে পারি তো আমরা চলাফেরা খাইতে পারবো না। নিলামে এসব সুপারি রাদি এন্টারপ্রাইজ কিনেছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। ব্যবসায়ীরা যে কোনো সময় এই পণ্য বিক্রি করতে পারেন বলেও জানান তিনি। আমরা তার অনুকূলে 24/4 একটা সরবরাহপত্র প্রদান করি এবং সেখানে এই সুপারির পরিমাণ ছিল প্রায় 8 টন 300 কেজির মতো প্লাস। সে কবে বিক্রি করবে, কতদিনের মধ্যে, এটার কোনো দিক নির্দেশনা আমাদের নেই আইনিভাবে। এ বিষয়ে বিজিবি অধিনায়কের সাথে যোগাযোগ করলে মুঠোফোনে তিনি জানান সন্দেহজনকভাবে এই সুপারি জব্দ করা হয়েছে, তবে কাস্টমস চাইলে এসব মালামাল ফেরত দেওয়া যেতে পারে। জি, কাস্টমস থেকে কিনছিল না, এটা সীমান্তে যাওয়ার কারণে আমরা আটক করছি। কাস্টমস থেকে কিনুক, যেখান থেকে কিনুক, না হলে ওখানে আসলে এত সুপারির ওখানে কোনো মার্কেটও নাই, এই জন্য এটাকে আমরা চোরাচালানি পণ্য হিসেবে আটক করছি। এই জন্য সন্দেহভাজন। এখন কাস্টম যদি মনে করে ছেড়ে দিতে পারে, এটা তো কাস্টমসের এখতিয়ার, আমরা তো আটক করে কাস্টমসকে দিয়ে দিচ্ছি। বর্ডারে এটা একটা মার্কেট, একটা রেশিও আছে, এটা আসলে এত পরিমাণ সুপারি ওখানে কোনো কাজ নাই। বৈধভাবে কেনা সন্দেহজনকভাবে জব্দ করা সুপারি ব্যবসায়ীদের কাছে ফেরত দেওয়ার দাবি জানিয়েছে সচেতন মহল। ইলিয়াস কমল, মাই টিভি। দর্শক, অন্যরকম এক খবর দিয়ে শেষ করব সংবাদ। কুড়িগ্রামের নাগেশ্বরীর যুবক আশিকুর রহমান আশিক বিদ্যুতের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় 2 হাত ও 1টি পা হারিয়ে পা এবং মুখ দিয়ে কম্পিউটারে কাজ করে পরিবার চালাচ্ছেন। চিকিৎসা খরচে শেষ হয়েছে সহায় সম্বল। কৃত্রিম হাত পা লাগাতে পারলে হয়তো জীবনটা আরেকটু সহজ হতো আশিকের। প্রতিনিধি লতিফুর রহমান লিঙ্কনের তথ্য ও ছবিতে বিস্তারিত দেখুন। পল্লী বিদ্যুতের নাগেশ্বরী জোনাল অফিসের আওতায় দৈনিক মজুরিতে লাইনম্যান সহকারীর কাজ করতেন আশিকুর রহমান আশিক। বিদ্যুতের মেইন লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে হারাতে হয় 2 হাত ও 1 পা। ঘটনার পরে 6 মাস চিকিৎসা শেষে যেন হয়ে যান পরিবারের বোঝা। ভিটেমাটি বিক্রি করে চিকিৎসা চালিয়ে জীবনটা বাঁচলেও হারাতে হয় কাজ করার 2 হাত। তবে জীবন সংগ্রামে চালাচ্ছেন বৈদ্যুতিক সরঞ্জামের দোকান। মুখ ও পা দিয়ে করছেন কম্পিউটারে লেখালেখি, নেটের কাজ ও ব্যাংকিং লেনদেন। তার আয়ই চলছে সংসার। বিদ্যুতের কাজ করতে গিয়ে এক দুর্ঘটনায় আমার 2 হাত এবং 1 পা নষ্ট হয়। তৎকালীন সময়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলি,
এবং ছোট ভাই বড় ভাই সবারই হেল্প নিয়ে আর কি ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছি। জমি বিক্রি করে একটি কৃত্রিম পা লাগালেও 2 হাত লাগাতে দরকার 16 লাখ টাকা, যা তার পরিবারের সামর্থ্যের বাইরে। পাটা অনেক কষ্ট করিয়ে নাগাছি, হাত দুটি নাগার মতো আমার কোনো সামর্থ্য নাই। কেউ যদি সাহায্য সহযোগিতা করে যদি হাত দুটি নাগাইতো। 2 ভাই মিলে ব্যবসা চালাচ্ছি, ওর প্রত্যেক কাজে আমি হেল্প করি, যেখানে নিয়ে যাওয়া লাগে নিয়ে যাই, গাড়িতে নিয়ে যাই আনি। পড়াশোনার পাশাপাশি ব্যবসার কাজে সাহায্য সহযোগিতা করি। সাধারণত হাত পা থাকলে দরিদ্র মানুষেরা হয়ে পড়ে অন্যের উপর নির্ভরশীল, কেউ কেউ নামে ভিক্ষাবৃত্তিতে। কিন্তু আশিক সেখানে হয়ে উঠেছেন হার না মানা এক সৈনিক। নিজের আয়ে চালাচ্ছেন পরিবার, তার কাজকর্মে অবাক সবাই। তো ভাই যে এত সুন্দর করে কাজগুলো করে, তার মধ্যেও ফোন চালায়, ল্যাপটপ চালায়, অনেক কিছু চালায়, আমি দেখতে পাইছি। অনেকদিন যাবৎ সে নিজে কর্ম করে নিজের জীবন যাপন করতেছে। ওনার 2টা হাত নাই, একটা পা নাই, তারপরে যেভাবে কাজ করে, এক পা দিয়ে সে কাজ করে। অদম্য উদ্যোক্তাকে সরকারি সহযোগিতার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সে একজন সফল উদ্যোক্তাও বটে এবং সে প্রতিবন্ধী ভাতা পাচ্ছে। আমরা সরকারের পক্ষ থেকে তার আবেদন পেলে আমরা সাহায্য করার চেষ্টা করব। 2টি কৃত্রিম হাত লাগানো গেলে স্বাভাবিকভাবেই চলবে আশিক, ফিরবে স্বস্তির নিঃশ্বাস। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।